কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পর সেই বিল যখন ঝুলে থাকে, সেই বিল নিয়ে কোনো পদক্ষেপ করেন না গভর্নর, সেই বিষয়টি নিয়েই একটি মামলা দায়ের হয়েছিল। এর আগে এপ্রিল মাসে এই বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি রায় দেওয়া হয়েছিল। তারপর সেই রায়ের প্রেক্ষিতে রাষ্ট্রপতি তা নিয়ে প্রশ্ন করেন। তারই প্রেক্ষিতে ফের শুনানি হয়। সেই শুনানির পর রায়দান স্থগিত ছিল। আজকে সেই বিষয়ে 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ বড় পর্যবেক্ষণের কথা জানিয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় প্রধান বিচারপতি সহ 5 সদস্যের এই যে সাংবিধানিক বেঞ্চ, তারা রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিতে পারে না আদালত, এমনটাই জানিয়েছে। আমরা এই বিষয়টি নিয়েই চর্চা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। মূলত যে বিষয়টি আজকের আলোচনায়, যে এই যে আদালত সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছে যে রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিতে পারে না আদালত, কিন্তু একই সঙ্গে আদালত একথাও বলছে যে রাজ্যপালও অনির্দিষ্টকালের জন্য কোনো বিলকে আটকে রাখতে পারেন না, কারণ এটা বিচক্ষণতার বিষয়। রাজ্যপাল রাজি না হলে বিল ফেরত পাঠিয়ে দিতে হবে বিধানসভায়। এই পরিস্থিতিতে ফের প্রশ্নের মুখে রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের 2 বিচারপতির রায় রদ হয়ে গেল 5 বিচারপতির ডিভিশন বেঞ্চে। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল অনুমোদনে কোনো সময়সীমা দেওয়া যাবে না রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে রাজ্যপালও অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারবেন না বিল। রাজি না হলে তাকে ফেরত পাঠাতে হবে বিধানসভায়, তবে তার জন্য সময়সীমাও বাধা যাবে না। जो पावर दिया गया है गवर्नर को, उस पावर का एक्सरसाइज उनको करना है, चाहे वो कंसेंट दे दे, एसेंट दे दे बिल पे, या वो एसेंट को रिजर्व कर ले और दोबारा वो सदन को भेज दे कि उस पर वो विचार करे अपने ऑब्जर्वेशन के साथ। लेकिन वो इनऑर्डिनेट डिले नहीं कर सकते हैं। इसीलिए माननीय अदालत ने कहा कि जो अधिकार है गवर्नर का धारा 200 और 201 के तहत, वो जस्टिसिएबल नहीं है और न ही काउंसिल ऑफ मिनिस्टर्स के एडवाइस से वो बाध्यकारी है, बल्कि वो विशुद्ध उनका डिस्क्रिशन है। उस पर किसी तरह का न तो काउंसिल ऑफ मिनिस्टर्स एडवाइस दे सकता है और न बिल के मेरिट पर कोई न्यायालय अपना डायरेक्शन दे सकता है। साथ ही साथ उन्होंने यह भी कहा कि अगर इनऑर्डिनेट डिले होता है, गवर्नर अपने पावर के वो एक्सरसाइज नहीं करता है, तो अदालत जो कॉन्स्टिट्यूशनल कोर्ट से वो लिमिटेड डायरेक्शन दे सकता है मैंडेमस का कि वो अपना ड्यूटी डिस्चार्ज करे। সুপ্রিম কোর্টের কাছে তো রাষ্ট্রপতি পরামর্শ চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বা রাজ্যপাল তো অসীম ক্ষমতা সম্পন্ন সংবিধানের উপরে নন, তাদেরও সংবিধান মেনেই কাজ করতে হবে। সেখানে বলেছেন যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখতে পারেন না, তাদের একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করতে হবে। যারা এত বড় একটা সাংবিধানিক পদে আছে তাদেরও বোধ বুদ্ধি রেখেই কাজ করতে হবে, এটাই সুপ্রিম কোর্টের বক্তব্য। 12 এপ্রিল সুপ্রিম কোর্টের 2 সদস্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল রাষ্ট্রপতি বা রাজ্যপাল কেউই অনির্দিষ্টকালের জন্য কোনো বিল আটকে রাখতে পারেন না। তামিলনাড়ু সরকারের একের পর এক বিল আটকে থাকাতেই এই মামলা চলছিল, আর তারপরই আদালত জানিয়েছিল তার পর্যবেক্ষণ। কিন্তু সুপ্রিম নির্দেশের পরেই তাতে আপত্তি জানান রাষ্ট্রপতি। এর বিরুদ্ধে 14টি প্রশ্ন তুলে ধরেন তিনি। তা পর্যালোচনার জন্য তৈরি হয় 5 সদস্যের প্রেসিডেন্সিয়াল রেফারেন্স বেঞ্চ। প্রধান বিচারপতিকে নিয়ে তৈরি ওই বেঞ্চই আজ জানায় বিল অনুমোদনের জন্য রাষ্ট্রপতি বা রাজ্যপালকে সময়সীমা বেঁধে দেওয়া আদালতের কাজ নয়, তবে বিল পাশের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেন না রাজ্যপাল। যুক্তরাষ্ট্রীয় কাঠামো যাতে ভেঙে না পড়ে তার জন্য বিচক্ষণতার সঙ্গে সহযোগিতা করেই একান্ত কাম্য। এটা রাজ্যপালকে বুঝতে হবে যে কনস্টিটিউশনাল বডির হেড হয়ে আসছেন রাজ্যে, আপনি মনোনীত। সেখানে সুপ্রিম কোর্ট বলেছে অনির্দিষ্টকালের জন্য আপনি কোনো বিল আটকে রাখতে পারবেন না। তারা নিশ্চয়ই দেশের ল অফ দ্য ল্যান্ড, যেটা সুপ্রিম কোর্ট মানে দেশের সর্বোচ্চ আদালত, তারা যে নির্দেশ বা অর্ডার দিয়েছেন সেই রায় সেটাকে যেন প্রেক্ষী করে তারা কোনো বিল দিনের পর দিন ফেলে না রাখেন। এখানে তো অপরাজিতা বিল কবে থেকে আটকে আছে। কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে বিল পাশ নিয়ে রাজ্যপালের ভূমিকা সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। বিরোধী শাসিত রাজ্যে কেন্দ্র যাকে রাজ্যপাল করে পাঠান, অনেক ক্ষেত্রেই তাদের সঙ্গে রাজ্য সরকারের মতভেদ দেখা দেয়। সেখানেই শুরু হয় সমস্যা। সাধারণ মানুষের স্বার্থে যদি কোনো বিল সরকার পাশ করে, তা তাঁর দৃষ্টিভঙ্গি দিয়ে আটকে দিতে পারেন রাজ্যপাল। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে যা এখন হামেশাই ঘটছে। এখানে দৃষ্টিভঙ্গির ফারাক থেকে গুরুত্বপূর্ণ বিলও আটকে যাচ্ছে, ফলে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকেই।
সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পদাধিকারীদের দৃষ্টিভঙ্গি ও বিচক্ষণতা। বিরোধীদের অভিযোগ, বহু ক্ষেত্রে কেন্দ্রের স্বার্থ বজায় রাখার চেষ্টা করেন রাজ্যপাল, তাই বছরের পর বছর আটকে থাকে বিল, যার ফল ভুগতে হয় সাধারণ নাগরিককেই। কলকাতা টিভি। এ বিষয় নিয়ে চর্চা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্তর কাছে। প্রীতম, এই যে একটা নির্বাচিত সরকার রাজ্যের মানুষের স্বার্থে একটা বিল আনছে, সেটা যে রাজ্যই হোক না কেন, এবং সেই বিলটা যখন রাজ্যপালের কাছে যাচ্ছে তখন সেই বিলটি তিনি কোনো সিদ্ধান্ত না নিয়ে রাজভবনে ফেলে রেখে দিচ্ছেন দীর্ঘদিন ধরে, কোনো সিদ্ধান্ত জানাচ্ছেন না, পাশও করছেন না, ফেরতও পাঠাচ্ছেন না আইনসভায়। এটা কি কখনো কাম্য হতে পারে? প্রথম কথা হচ্ছে, দেখুন, আমি একটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ, তো আজকে প্রথম কথা হচ্ছে আমি না লয়ার না আপনার এই বিচারের ব্যাপারে আমি কিছু বলতে পারবো, সুপ্রিম কোর্ট ঊর্ধ্বে কেউ না। কিন্তু আমাদের যেহেতু ডেমোক্রেসিতে আমরা প্র্যাকটিস করি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, তো ডেমোক্রেসিতে 4টে পিলার আমরা জানি: লেজিসলেটর, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, মিডিয়া। তো এবার কেউই আমাদের কনস্টিটিউশনের ঊর্ধ্বে কেউ না, সেই কথাটাই আজকে সুপ্রিম কোর্ট, আমার যতটুকু আমি বুঝলাম বোধগম্য হলো, এটুকুই বুঝলাম যে সুপ্রিম কোর্ট এটাই বলেছে যে যেহেতু রাষ্ট্রপতি আমাদের সবার ঊর্ধ্বে, তো সুতরাং রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট গাইডলাইন দিতে পারে না যে আপনি কবে করবেন না করবেন, সেটা ওনার উপরেই ডিপেন্ড করবে। এবং আজকে যেই বিলগুলো, যেহেতু এটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল, রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল, বিশেষ করে অপরাজিতা বিল, যেটার মধ্যে অনেক ভুলে ভরা, যারা সংবিধান চর্চা করেন আমাদের প্রাক্তন জাস্টিস থেকে শুরু করে প্রত্যেকে তার বিরুদ্ধে কথা বলেছেন, সেগুলো যদি আর্কাইভে থাকে তোমরা দেখাতে পারো, তা মানুষের বুঝতে সুবিধা হবে। যেহেতু অপরাজিতা বিলের আমি অপরাজিতা বিল নিয়ে অবশ্যই আসবো, আমাকে শেষ করতে দাও। যেহেতু অপরাজিতা বিলের কথা তৃণমূলের একজন আইনজীবী বললেন, সেই জন্য অপরাজিতা বিলের কথা আমি পার্টিকুলার বললাম। এবং আজকে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিদের দায়িত্ব কি? রাজ্যপাল এবং রাষ্ট্রপতির দায়িত্ব যে এই লেজিসলেচার যেই আইনটা পাস করবে সেটা হয় সাইন করা, নট সাইন করা। কিসের ভিত্তিতে? কনস্টিটিউশনাল ভিত্তিতে, সংবিধানের ভিত্তিতে। সেই জন্য একটা সংখ্যাগরিষ্ঠ সরকার মানে অসাংবিধানিক কোনো কাজ করছে, বা সেটা তোমার এমন কোনো আইন পাস হয়েছে যেটা পার্লামেন্টে পাস হয়েছে, যেহেতু পার্লামেন্ট ইজ অ্যাবাভ দেন এনি ল ইন দ্য কান্ট্রি, তো যেখানে সবচেয়ে সর্ববৃহৎ ল আপনার পার্লামেন্টে পাস হয়, পার্লামেন্টের নিচে আমাদের সব রাজ্য সরকারের তোমার অ্যাসেম্বলিগুলো, তো সেখানটায় যেই লটা পাস হয়ে গেছে, যেমন এই বিএনএসের আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, তার সাথে অপরাজিতা বিলের কিছু সমস্যা আছে, যেগুলো ল মেকাররা বা যারা এই ল নিয়ে প্র্যাকটিস করে তারা এগুলোতে টিপ্পণী করেছেন, সেটা থেকে আমরা জানতে পেরেছি। যেমন ধরুন অপরাজিতা বিলে 60 days মধ্যে কমপ্লিট করতে বলেছে, এবং বলেছে মৃত্যুদণ্ড যদি আমাদের একদম নাম্বার 1 একটা মানে লাস্ট একটা ভার্ডিক্ট হয়, সেটা করার জন্য 60 days মধ্যে, যেহেতু বিএনএস 60 days মধ্যে চার্জশিট দিতে হবে, এত তাড়াতাড়ি এত সাংঘাতিক একটা রায় দিতে না পারার জন্য অপরাজিতা বিলে কিছু খামতি আছেন, সেই জন্যই রাজ্যপাল সেটাকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন। কিন্তু আজকে পলিটিক্যাল পার্টি, আজকে তৃণমূল সেটাকে বারবার পলিটিসাইজ করে বলছিলেন যে রাজ্যপাল করতে দেয়নি। তার মধ্যে যে কতগুলো মানে গাফিলতি ছিল বা অনেকগুলো পয়েন্ট ছিল, সেগুলো আজকের রায় পরিষ্কার হয়ে গেছে। এবং আজকের রায় এটা পরিষ্কার যে কোনো রকমভাবে রাষ্ট্রপতির কাছে কোনো রকম টাইম বাউন্ড করে দেওয়া যাবে না, বিকজ রাষ্ট্রপতিকে টাইম বাউন্ড করে দেওয়া যাবে না, এটা যেমন ঠিক, একই সঙ্গে বলা হচ্ছে অনির্দিষ্টকাল ফেলে রাখবেন না, কোনো রকম ডিসিশন না নিয়ে ফেলে রাখা হচ্ছে। অনির্দিষ্টকালের ফেলে রাখবেন না কথা কেন, কিসের জন্য, সেটা ডিসক্রিমিনেশনটা পুরোটা কি করতে হবে না করতে হবে রাজ্যপালের বিচক্ষণতার উপর এক্স্যাক্টলি, এবং সেটাই যে রাজ্যপালের নৈতিকতার উপর ছেড়ে দিয়েছে আদালত। যেটা একটা মানে প্রচার হচ্ছিল যে রাষ্ট্রপতি রাজ্যপাল বসে রয়েছে, কিন্তু সেই বিলগুলো তো যে প্রচুর পরিমাণে ত্রুটি ছিল, সেটা আজকে প্রমাণিত ত্রুটিমুক্ত করে আবার পাঠানো দরকার। যেহেতু রাজ্যপাল সেটা আবার রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল, তাই এতদিন সময় লাগলো, নাহলে অনেকদিন আগেই হয়তো, এটা আমার মতামত, যে উনি হয়তো আবার বিধানসভা পাঠিয়ে দিতেন। যেহেতু বিএনএস এর ওপর দিয়ে অপরাজিতা বিল যাচ্ছিল, সেই জন্য রাষ্ট্রপতিকে পাঠিয়েছিলেন। রাষ্ট্রপতি শুধু অপরাজিতা বিল নয়, মোট 30টি বিল রয়েছে, আমরা সেই বিলগুলো নিয়ে অবশ্যই আসবো। আমি প্রাথমিকভাবে শুনলাম রাজ্য বিজেপির মুখপাত্রের বক্তব্য। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যেটা আপনার কাছে একদম প্রথমেই জানতে চাইবো, একটা বিষয় একটু ক্ল্যারিফাই করতে
চাই। রাষ্ট্রপতির 14টি প্রশ্ন ছিল এবং তার ভিত্তিতে তো এই প্রেসিডেন্সিয়াল রেফারেন্স বেঞ্চ তৈরি করে এটার একটা রায় দেওয়া হয়েছে। এটা কি রায় হিসেবেই ধরা হবে নাকি এটা একটি উপদেশ হিসেবে ধরা হবে? মানে এই বক্তব্যটার মানে আজকে কোর্ট যা বলেছে তার মাধ্যমেই কি এপ্রিল মাসে এবং সেপ্টেম্বর মাসে যা যা বলা হয়েছিল সেগুলো খারিজ হয়ে গেল? এটা একটু ক্ল্যারিফাই করতে চাই। দেখুন, প্রথমেই বলি আমাদের সংবিধানে না এই ডিমড অ্যাসেন্ট বলে কোনো বিষয় নেই। অর্থাৎ মানে রাজ্যপাল বা রাষ্ট্রপতি যে সাংবিধানিক পদগুলো, সেখানে যারা অধিষ্ঠিত রয়েছেন এই সাংবিধানিক পদে, সেখানে তাদের উইজডমের উপরে এই সংবিধান সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। দেখুন, আমাদের সংবিধানে নিশ্চিতভাবেই আমাদের সংবিধান যখন রচনা হচ্ছিল সেই সময়ে রাজনৈতিক প্রেক্ষিত আর আজকের রাজনৈতিক প্রেক্ষিত এক নয়, কিন্তু সাংবিধানিক কতগুলো প্যারামিটার আছে। সেই প্যারামিটারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট। দুর্ভাগ্য হলেও সত্য, আজকের দিনে দাঁড়িয়ে, আজকের রাজনীতির প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই মিউচুয়াল রেসপেক্টটা কোথাও বিনষ্ট হচ্ছে। মানে সাংবিধানিক পদাধিকারী এবং প্রশাসনিক পদাধিকারীদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, এবং এই কনফ্লিক্টটা বিভিন্ন রাজনৈতিক কারণে সেটা ম্যাক্সিমাইজ হচ্ছে। এটা একেবারে উচিত নয়। এবং সেই জন্য দেখুন, প্রেসিডেন্সিয়াল এই যে রেফারেন্স, স্পেশাল রেফারেন্স, নিশ্চিতভাবেই যেহেতু স্পেশাল রেফারেন্স হয়েছে, সেখানে উপদেশ নিয়েছেন, সেই উপদেশ স্বাভাবিকভাবেই সেই উপদেশের যে বাইন্ডিং ইফেক্ট নেই এটা বলা যায় না। কারণ সেই উপদেশ তখনই দেয়, এই উপদেশ কিন্তু জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে দেওয়া হয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। কারণ রাষ্ট্রপতি তখন উপদেশ চান কারণ এই জুডিশিয়ারির কাছ থেকে, কারণ রাষ্ট্রপতি চান যে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই হোক। এটা যে জুডিশিয়াল মাইন্ডের অ্যাপ্লিকেশন, ফলে এটার যে বাইন্ডিং ইফেক্ট নেই এটা কিন্তু বলা যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, এই যে ডিমড অ্যাসেন্টের প্রশ্নে আমি আসি। সুপ্রিম কোর্ট, আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বেশ কিছু ক্ষেত্রে, আমাদের সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট আছে যা এই আমাদের গণতন্ত্রকে সবল করেছে। আবার এই যে সুপ্রিম কোর্টের বেশ কিছু জাজমেন্ট, মানে একটি শব্দবন্ধ যেটা আপনাদের মনে অনেক সময় নির্দিষ্টভাবে, বিশেষ করে যারা এই সাংবিধানিক চর্চা করে, সেটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলা হয়। এই জুডিশিয়াল অ্যাক্টিভিজমের প্রশ্নে বেশ কিছু জায়গায় দেখা গেছে যে যতটা দায়রার মধ্যে, কারণ আমাদের সংবিধানে এই যে অথরিটির মধ্যে, অর্থাৎ এক্সিকিউটিভ, লেজিসলেটর এবং এই যে জুডিশিয়ারির মধ্যে একটা ক্ষমতার খুব সুন্দর বিন্যাস রয়েছে এবং ভারসাম্য রয়েছে। ইভেন শুধু তাই না, আমাদের সংবিধান মানে সব থেকে বৃহৎ লিখিত সংবিধান, তো সেখানে কেন্দ্রের ক্ষমতা কি, রাজ্যের ক্ষমতা কি, কেন্দ্রীয় রাজ্যের উভয়ের ক্ষমতা কি, কনফ্লিক্ট হলে কি হবে, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু সেগুলোকে সংবিধানে রচয়িতারা বুঝেছিলেন যে এইগুলো কনফ্লিক্ট হবে, কনফ্লিক্টটাকে মিনিমাইজ করার জন্য এগুলো রাখা, প্রভিশনগুলো রাখা উচিত, এবং রেখেছিলেন বলেই আমাদের গণতন্ত্র এত বহুত্ববাদ রয়েছে। এখানে ভাষাগত বহুত্ববাদ রয়েছে, ধর্মগত বহুত্ববাদ রয়েছে, মানে একই ভাষার মানুষ কিন্তু তাদের ডায়ালেক্টসগুলো আলাদা আলাদা রয়েছে। এত কিছুর পরেও এক জায়গায় এই বেঁধে আছে কিসের জন্য বলুন তো? এই ভারতবর্ষের সংবিধানের এই যে ব্যালেন্সের জন্য। আমি চাইবো, দেখুন আজকের স্পেশাল রেফারেন্স এসছে, সেখানে নিশ্চিতভাবে এই ডিমড অ্যাসেন্টের প্রশ্ন নেই, কোনো জায়গায় ছিল না আমাদের সংবিধানে। ফলে এই যে জুডিশিয়ারির মাধ্যম দিয়ে আমাদের দেশে দেখুন, সুপ্রিম কোর্ট যে কথা বললো সেটা হচ্ছে ল অফ দ্য ল্যান্ড। ল অফ দ্য ল্যান্ড সুপ্রিম কোর্ট কখন তৈরি করে? সুপ্রিম কোর্টের কিন্তু আইন তৈরি করার ক্ষমতা নেই, এটা ভালো করে বুঝে নেওয়া উচিত যে সুপ্রিম কোর্টের আইন তৈরি করার ক্ষমতা নেই। সুপ্রিম কোর্টের কি আছে? আইনের ইন্টারপ্রিটেশন আছে, কিন্তু যে আইন লেজিসলেটররা তৈরি করেনি, সুপ্রিম কোর্ট যদি কোনো কিছুকে সেটাকে ডিকটেট করে দেয়, দ্যাট উড বি দ্য ল অফ দ্য ল্যান্ড। কিন্তু তার মানে এই নয় যে লেজিসলেটরদের ক্ষমতা নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি, এবং তারও আবার জাজমেন্ট আছে, মানে এগুলো শুনতে একটু কনফ্লিক্টিং লাগবে। ধরুন মানে লেজিসলেটর একটা আইন তৈরি করলো, আইনসভা একটা আইন তৈরি করলো, সুপ্রিম কোর্ট এবং অ্যাজ ওয়েল এজ হাইকোর্টেরও ক্ষমতা আছে সেই লেজিসলেটরদের তৈরি আইনটা সাংবিধানিকভাবে বৈধ কি বৈধ নয় সেটা যাচাই করা। এবার সেটাকে যাচাই করার পরে যদি দেখেন যে না, এটা অসাংবিধানিক ডিক্লেয়ার করলেন, এবার তার পরবর্তী প্রশ্ন আছে, তারপরে কি আবার লেজিসলেটররা সেটাকে অল্টার করতে পারে? সুপ্রিম কোর্ট বলছে যে তুমি করতে পারবে সেই অংশে, কিন্তু করতে পারবে না সেই অংশটা যেটা অলরেডি ডিসাইড করে দিয়েছে।
সো প্লিজ এই যে আমাদের ফাইন লাইনগুলো আছে, আমাদের এই ফাইন লাইনগুলো নিয়েই মূলত আমরা চর্চা করি। এই সংবিধানটাকে আপনি যদি আপহোল্ড করতে চান গোটা ভারতবর্ষে, তাহলে যেটা করতে হবে, এই সংবিধানের যে মূল প্রিন্সিপাল, একটা হচ্ছে লেটার, একটা হচ্ছে স্পিরিট। এই লেটার এবং স্পিরিট সংবিধানের, সেটাকে বুঝতে হবে। এই ভারসাম্যের লেটার এন্ড স্পিরিট যদি না বুঝতে পারে, আমি এটা কিন্তু শুধুমাত্র আমি জুডিশিয়ারির জন্য বলছি তা কিন্তু নয়, আমি বলছি লেজিসলেটরদের জন্য, আমি বলছি এক্সিকিউটিভের জন্য। কারণ আমার রাজ্যের ক্ষেত্রে আমি দেখছি বিগত 2-3 দিনে যেভাবে রাজ্যপালের সঙ্গে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, যেভাবে এগুলো কাঙ্ক্ষিত নয়, কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কোনো পক্ষ থেকেই কাঙ্ক্ষিত নয়। এইগুলো কি করে বলুন তো? গণতন্ত্র মূলত বিশ্বাসে চলে, তো জনগণ বিশ্বাস করে, এটা বেস্ট সিস্টেম। জনগণ বিশ্বাস করে জনপ্রতিনিধি তৈরি করে, তাদের থেকে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী, এই যে বিশ্বাসটা দুর্বল হয় যদি এই কনফ্লিক্টটা এক্স্যাক্টলি। আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। আজকের রায় নিয়ে খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা বারংবার উঠছে, যে নির্বাচিত সরকার, জনগণ যাকে ভোট দিয়ে যাকে সরকারে পাঠিয়েছে, তাদের প্রয়োজনে সেই সরকার যে বিলটা আনছে, একজন রাজ্যপাল সেই বিলটা তার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এই বিলটা সঠিক নয়, মনে হতে পারে, তিনি তার কারণ দর্শাতে বলতে পারেন, বা তিনি সেই বিলটি পাশ করতে পারেন, বা ভালো না বুঝলে তিনি বিলটিকে ফেরত পাঠাতে পারেন। কিন্তু এই যে আটকে রাখা হচ্ছে, সেটা নিয়েই তো এত প্রশ্ন। তামিলনাড়ু গিয়েছিল সুপ্রিম কোর্টের দরবারে। আপনার কি মনে হচ্ছে? একটু আগেই অপরাজিতা বিল নিয়ে অনেকগুলো কথা বললেন বিজেপি মুখপাত্র। এখানে কি এটা মনে হচ্ছে না যে আলটিমেটলি রাজ্যের মানুষের উন্নয়নটা বিলম্বিত হচ্ছে, বা রাজ্যের মানুষের যে দরকারগুলো, প্রয়োজনগুলো, সেগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে? রাজ্যপাল একটা সাংবিধানিক মনোনীত পদ, আর সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষাকর্তা বা রক্ষক। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের রায় যে কথাটা বললেন, যে রাজ্যের সঙ্গে সংঘাত কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়, রাজ্যের সঙ্গে সংঘাত কোথায় কোথায় হচ্ছে? তামিলনাড়ুতে হচ্ছে, পাঞ্জাবে হচ্ছে, তেলেঙ্গানায় হচ্ছে, কেরলে হচ্ছে, এবং অবশ্যই বাংলায় হচ্ছে। প্রায় 23খানা বিল আটকে রাখা হয়েছে, প্রায় 23খানা, এবং 23খানার মধ্যে অপরাজিতা বিলের কথা বলছেন, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে আমি কিছু অ্যাড করি, 23খানায় যাচ্ছি না। ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যামেন্ডমেন্ট বিল 2018, প্রীতম একটু আগে বললো কিছুদিন। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2018, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ওয়েস্ট বেঙ্গল অ্যামেন্ডমেন্ট বিল 2018, ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অ্যাক্টিং বা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট 2021। আপনারা জানেন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন। আমি আসবো আপনার কাছে, যে কথাটা আমি অবশ্যই আমি শুনছি আপনার কাছে। আমরা যে বিষয়টি আমি শুনলাম, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদম আইন কোন কোন বিলগুলো আটকে রয়েছে সেই বিলগুলো বলা হচ্ছে। এই ক্ষেত্রে রাজ্যপালের যে ভূমিকা, তিনি না বলেছেন এই বিলগুলো ভালো, না বলেছেন এই বিলটা মন্দ, এবং তিনি মন্দ বলে বিলটা ফেরতও পাঠিয়ে দেননি রাজ্যের আইনসভা মানে বিধানসভায়। তাহলে কিন্তু একটা ভাবা যেত যে রাজ্যপাল এই কারণে বিলটি নিয়ে প্রশ্ন তুলছেন, ফলে সেই প্রশ্নের নিরসন করবে রাজ্যের আইনসভা সরকার পক্ষ, এবং তারপর বিলটি ফের পাঠানো হবে রাজভবনে, এবং সেক্ষেত্রে তারপরে একটা পদক্ষেপ করা হবে। কিন্তু রাজ্যপাল বিলটি অনির্দিষ্টকালের জন্য রাজভবনে ফেলে রেখে দিচ্ছেন, এটাই কিন্তু সমস্যা। আমি এই বিষয় নিয়ে বাকিদেরও বক্তব্য শুনবো। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে কথা বলছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী, আবারও ফিরে আসবো। এই যে তার মানে এতগুলো বিলের কথা বলছেন, যে 23খানা বিল, তার মধ্যে অনেকগুলো বিল ইনডেফিনেটলি আটকে রেখে দিয়েছেন রাজ্যপাল। আপনার কি মনে হয় না তাহলে সেক্ষেত্রে এই একই রকম অভিযোগ কিন্তু অন্য ক্ষেত্রেও হয়েছে? আপনি বলছেন শুধুমাত্র অবিজেপি শাসিত রাজ্যগুলিতে এটা হচ্ছে, তার মানে আপনার বক্তব্য পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? অবশ্যই। একটা রাজ্যপালের কাজ কি? রাজ্যপালের কাজ হলো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় সাধন করা। কারণ একটা রাজ্য ভালোভাবে না চললে দেশ ভালোভাবে চলতে পারে না, এটা একটা বেসিক থিওরি যেটা আমরা বুঝি। কিন্তু রাজ্যপাল যদি পক্ষপাতমূলক আচরণ করে, তখন সেটা সামগ্রিকভাবে রাজ্যের ক্ষতি। একটা বিল রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল তাতে সম্মতি জানাবেন, বা অসম্মতি জানিয়ে বিলটা ফেরত পাঠাবেন, বা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, বা রাজ্যপাল তাতে তার অবজারভেশন তুলে দেবেন। অপরাজিতা বিল যেটা আলোচনা হচ্ছিল, আমি একদম সেই প্রসঙ্গে আসি।
ধ্বনি ভোটে সর্বসম্মতিভাবে গৃহীত একটা বিল রাজ্য বিধানসভায়। রাজ্যপাল তার অবজারভেশনে যেটা জানিয়েছেন, আমি অনেক পয়েন্টে যাচ্ছি না, টেকনিক্যাল পয়েন্ট শামীম আরো ভালো বলতে পারবেন, যে দুটো পয়েন্ট, কোন পরিস্থিতিতে এই বিল লাগু করা হলো, একটা টেকনিক্যাল পয়েন্ট হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে এই বিলের ক্ষেত্রে যে অর্থ বরাদ্দ, এই দুটো পয়েন্ট, আরো অনেক পয়েন্ট আছে যেটা বিস্তারিত হয়তো অন্যরা বলবেন, কিন্তু আমার বক্তব্য হলো কোন পরিস্থিতি, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একটা ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্ব উত্তাল হয়েছে, তাতে পরিস্থিতির জানতে চাওয়াটা এবং সেইটা পরিস্থিতি জানতে চেয়ে সেই বিলটাকে দিনের পর দিন অন্ধকারে ফেলে রাখা, তার বাস্তবতা নিয়ে প্রশ্ন থাকবে। এবং কখনো কখনো এই বিলটা সম্পর্কে মন্তব্য করা হয়েছে অতিরিক্ত কঠোর বিল। আমরা ধর্ষকদের ক্ষেত্রে কি নিয়ম চাইছি এটা কিন্তু পরিষ্কারভাবে, যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিলের ক্ষেত্রে বলেছেন যে সর্বোচ্চ শাস্তি বা ক্যাপিটাল পানিশমেন্টের কথা, সেক্ষেত্রে নমনীয় মনোভাব, এটার কারণটা কি সেটা তো অবশ্যই মানুষের জানার প্রয়োজন আছে। আমি আসবো কংগ্রেসের কাছে। এই তিনজনের বক্তব্য এখনো পর্যন্ত আমরা শুনেছি, আমি কংগ্রেসের কাছে আসবো। এই বারংবার অভিযোগ উঠেছে যে অবিজেপি শাসিত রাজ্যে এগুলো ঘটে। যখন কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ছিল, কংগ্রেসের প্রেরিত রাজ্যপালদের বিরুদ্ধেও কিন্তু একই অভিযোগ উঠেছে। আপনার কি মনে হয় না যে রাজ্যপালের কাছে আজকে নৈতিকতা প্রত্যাশা করেছে শীর্ষ আদালত, কিন্তু এই নৈতিকতার জায়গায় রাজ্যপালের বিচক্ষণতা যদি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা নিয়ে এবং তার পেছনে থাকা কেন্দ্রীয় সরকারের শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাওয়াটা কি স্বাভাবিক নয়? খুব স্বাভাবিক। বিশেষ করে দেখুন, মানে যেটা বলা হয়, আমাদের দেশটা তো একটা সাংবিধানিক গণতন্ত্র, অর্থাৎ একটা পলিটিক্যাল ডেমোক্রেসি। এই পলিটিক্যাল ডেমোক্রেসিতে যেটা বলা হয় যে এভরি ডিসিশন টেন্ডস টু বি এ পলিটিক্যাল ডিসিশন, এটা মানে এইটা আমরা এড়াতে পারবো না। কিন্তু সেই পলিটিক্যাল ডিসিশনটা ভালোর জন্যে না মন্দর জন্যে, প্রশ্নটা হচ্ছে সেইখানে। এখানে ব্যাপারটা হচ্ছে যে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে অনেক কথা বলেছেন তারা, কিন্তু তার মধ্যে তারা বলেছেন যে এই টোটাল ব্যাপারটার মধ্যে রাজনীতি যেন না আসে। তারা রাজনীতির জন্যেই যে এতগুলো সমস্যা হচ্ছে তারা সেই দিকটা নির্দেশ করেছেন। এবং তারা যেটা বলেছেন যে এই যেটা তামিলনাড়ুতে হয়েছিল, 10খানা বিল দুবার ফেরত পাঠানো হয়েছিল, দুবার অ্যাসেম্বলি পাস করে পাঠিয়েছে, তারপরেও রাজ্যপাল ফেলে রেখেছিলেন। সেইখানে তখন সুপ্রিম কোর্ট এপ্রিল 12 সম্ভবত এই কি বলে ডিমড অ্যাসেন্টের এই ব্যাপারটা এনেছিল, যেটা আজকে মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চ বললো যে না, এটা হয় না। কিন্তু তারা যে কথাগুলো বলেছে, কেন হয় না, না বলছে এই যে সিদ্ধান্ত নেওয়া এটা একটা পদ্ধতি, এটা সিদ্ধান্ত মানে আমি বসলাম, তাহলে সিদ্ধান্তহীনতা বা ইচ্ছাকৃত দেরি, খেতে খেতে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, সই করে দিলাম, না সেটা নয়। কারণ এর মধ্যে রয়েছে কনস্টিটিউশনাল ডায়ালগ, অর্থাৎ সাংবিধানিক বার্তা এর মধ্যে থাকবে। এবং সাংবিধানিক বার্তাটা কিসের জন্য থাকবে না, প্রিজার্ভেশন অফ ফেডারেল উইজডম, অর্থাৎ কেন্দ্র রাজ্য সম্পর্ক, সেটাও আবার দেখতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো যেটা তারা বলছেন যে আমরা কোনো টাইম লাইন দিচ্ছি না, কিন্তু আমরা এটা বলছি যে আপনারা বেশি দিন ফেলে রাখবেন না। এটাও তো ঘটনা যে বেশি দিন ফেলে রাখলে, এই বেশি দিন ফেলে রাখার জন্যই কিন্তু বিজেপির দিকে বারংবার আঙুল তুলছে এই সমস্ত বিরোধীরা, অস্বীকার করতে পারেন। বিজেপির বিলগুলো যেখানে নিমেষে পাস হয়ে যায়, কেন? প্রথম কথা হচ্ছে ফিরদৌস দা কতগুলো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট বলেছে, যে সবকিছু আমাদের বিশ্বাসের উপর, ফেডারেল স্ট্রাকচার বিশ্বাসের উপর এবং উইজডমের উপর ডিপেন্ড করে। আজকে দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস একটা অদ্ভুত পার্টি, আজকে কনস্টিটিউশনাল যে পোস্টগুলো তাদেরকে কীভাবে আঘাত করছে। এই কল্যাণ মানে যে একজন ল মেকার, ওনাকে আপনার লোকসভায় গেছে তৃণমূলের কংগ্রেসের থ্রু দিয়ে। এই তৃণমূল কংগ্রেস এক জঙ্গি গোষ্ঠীর এক লোককে, সেমির ফাউন্ডার মেম্বারকে পাঠিয়ে দিল রাজ্যসভায়। এই যে তৃণমূল কংগ্রেস, যে কনস্টিটিউশনাল কিচ্ছু মানে না, তারা কাকে কাকে আক্রমণ করছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাকে অকথ্য ভাষা আক্রমণ করছে। কে করছে? তৃণমূলের এক বিধায়ক। আপনার ভাইস প্রেসিডেন্টকে আক্রমণ করছে কে? এই কল্যাণ ব্যানার্জি। এই কয়েকদিন আগে আমি কি বলে দিল,
এই যে রাজ্যপালের ওই অফিসে যেখানে রাজভবন সেখানে নাকি বোমা বন্দুক পিস্তল পাওয়া যায়। এই আছে আমাকে বলতে আমি আপনার কাছেই আসছি। এই যে বলছেন তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে, আমার প্রশ্নটা সেটা ছিল না তৃণমূল কংগ্রেস আক্রমণ করছেন, আপনি বলেছেন উদাহরণও তুলে দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে বারংবার বিজেপি মানে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে যে রাজ্যপালের যে ভূমিকা সেই জন্যই বিজেপির দিকে আঙুল তুলছে, সে বিষয়ে আপনার বক্তব্য। আমাকে পুরো শেষ করতে দাও, তুমি যদি বারবার টোকো তাহলে মুশকিল। তুমি তৃণমূলকে টোকো আমাকে টোকো, আমি বুঝি এখানে তো অলরেডি ইন্ডো জোট আছে। এবার মুশকিলটা হচ্ছে যেটা বলছিলাম যে যেই তোমার প্রিমাইসিসটা পাহারা দিচ্ছে কলকাতা পুলিশ, সেই প্রিমাইসিসকে বলছে নাকি বোমা বন্দুক পিস্তল দেওয়া আছে। কে বলছে? একজন ল মেকার। এই যে কনস্টিটিউশন সংবিধানের প্রতি অনাস্থা কে নিয়ে আসছে? তৃণমূল কংগ্রেস। ইসিআই কে আক্রমণ করছে কে? স্বয়ং মুখ্যমন্ত্রী। কি সংবিধানের প্রতি অনাস্থা কে নিয়ে আসছে? তৃণমূল কংগ্রেস। তো আজকে তৃণমূল কংগ্রেস একটা বিল পাস করেছে, সেই বিলটা কোথায় গেছে? রাজ্যপালের। রাজ্যপাল সেই বিলটা কোথায় পাঠিয়েছে? যেহেতু ওটা আমাদের পার্লামেন্টে করা যে সমগ্র দেশের জন্য যে বিল আছে ওপর দিয়ে যাচ্ছে। ভাই আমাকে তুমি বারবার টুকছো। না না প্রশ্ন করছি তো, উত্তর দিচ্ছি তো। না না এটা উত্তর দিচ্ছি তো। না না উত্তর দিচ্ছি তো, তোমার উত্তর দিচ্ছি না। বুঝেছি তুমি তৃণমূল কংগ্রেসের প্রশ্ন করবে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ সেই জন্য তো বলছি তো, তোমার বিশেষ করে তৃণমূল কংগ্রেস যে প্রশ্নগুলো করেছে সেগুলো তুমি করছো। যাই হোক, আজকে সেই বিলটা নিয়ে উনি কাকে পাঠিয়েছেন? প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট সেটাকে বোঝার জন্য বা তার কি হতে পারে ল পয়েন্ট বোঝার জন্য রেফার করেছেন কাকে? সুপ্রিম কোর্টে। সেই জন্য জাজমেন্ট আজকে এসছে। তুমি সেটাকে তৃণমূল কংগ্রেস বিজেপি সুপ্রিম কোর্টে যায়নি, প্রীতম জানে না। আপনি জানেন না, এটা আমার দুর্ভাগ্য যে রাজ্য বিজেপির মুখপাত্র জানেন না আজকে ঠিক কি নিয়ে হয়েছে। আপনি যেটা বলেছেন আপনি ভুল জানেন। আপনি কথা বলে দেখুন, আমি একটু মানে সাংবিধানিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি। দেখুন আমাদের দেশের যে বলছিলেন এর আগের পর্বে যে আন্ডার আর্টিকেল 141 সুপ্রিম কোর্ট যেটা বলে দেবে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে, মানে যেটা জাজমেন্ট বলেছেন এর আগে যে তামিলনাড়ু গভর্নমেন্টের যেটা জাজমেন্ট, সেটা আন্ডার আর্টিকেল 141 দ্যাট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে দ্যাট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড। অর্থাৎ এখনো পর্যন্ত রাজ্যপালের জন্য ওটা হচ্ছে বাইন্ডিং এফেক্ট। ঠিক আছে, এবার এইটা প্রেসিডেন্ট স্পেশাল রেফারেন্স করতে পারেন আন্ডার আর্টিকেল 143। অর্থাৎ প্রেসিডেন্ট জানতে চাইতে পারেন মানে একটা ল পয়েন্টে যে এইটার কি হওয়া উচিত। এইটা কিন্তু প্রেসিডেন্টের স্পেশাল রেফারেন্স এই যে জাজমেন্টটা। অর্থাৎ এইটার কিন্তু বাইন্ডিং ইফেক্ট নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। হ্যাঁ, ওই যে এর আগের যে জাজমেন্টটা সেটা অ্যাপ্লিকেবল ফর কোর্ট, আদার কোর্ট, মানে কোটা জুডিশিয়াল বডি, মানে নিচে থাকা হাইকোর্ট, ইভেন এক্সিকিউটিভ বডি, তাদের জন্য কিন্তু ওটা অ্যাপ্লিকেবল 141। আর এইটা হচ্ছে অ্যাডভাইজারি বডি, এর পার্সুয়েসিভ ভ্যালু আছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। 141 যেটা করেছিল তার বাইন্ডিং এফেক্ট আছে, 143 যেটা করলো পার্সুয়েসিভ ভ্যালু রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু ওটাই ল অফ দ্য ল্যান্ড। এক্স্যাক্টলি আমার প্রশ্ন সেটাই। এই জায়গাটা আমি আপনার কাছে বুঝতে চাইছি যে তাহলে আজকে সুপ্রিম কোর্ট যেটা বললেন সেই সেটা কি তাহলে আগামী দিনে মানে এর আগের যে রায়টা ছিল তার একটা সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া ছিল, আজকে সুপ্রিম কোর্ট বলছেন যে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া যায় না। এটা কি প্রেসিডেন্টের প্রশ্নের প্রেক্ষিতে শুধুমাত্র উত্তর, নাকি আগের রায়টাকে অল্টার না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মানে এটা মানে বোঝার ভুল করবেন না, এইটার অল্টারেশন না আগের জাজমেন্টের। মানে আমাদের কি হয়, ধরুন একটি জাজমেন্ট প্রেসিডেন্টের প্রশ্নের উত্তর, হ্যাঁ এটা ভালো করে বুঝুন। দেখুন ধরুন সাপোজ একটি প্রশ্ন, ল পয়েন্টের একটি প্রশ্ন উত্তর দিল মানে সুপ্রিম কোর্টের দুজন জাজের বেঞ্চ, এবার সেটাকে অল্টার করতে পারে অন্য মানে বেশি সংখ্যক জাজের বেঞ্চ, জনগণের বোঝার জন্য। এই যে প্রসিডিংসটা আন্ডার আর্টিকেল 141 হলে সেইটা বাইন্ডিং হবে আদার কোর্টস এন্ড আদার এক্সিকিউটিভ অথরিটি। কিন্তু 143-তে প্রেসিডেন্ট জানতে চেয়েছেন কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর এবার এইটা নিয়ে কি করতে পারে, আপনি আমাকে পরবর্তী প্রশ্নটা করলে আরো বেশি সুবিধা হবে যে এইটা নিয়ে কি করতে পারে। এইটা নিয়ে দেখুন আমাদের সংবিধানে যেহেতু এই ডিমড অ্যাসেন্টটা নেই, তাহলে কি করতে পারে, তাহলে আগামী দিনে লোকসভা মানে কেন্দ্রীয় আইনসভায় আইন আনতে পারে।
যে আমি এই ধরনের আইন আনলাম। ধরুন সাপোজ যে রাজ্যপাল, কারণ হচ্ছে লেজিসলেটিভ ইন্টেনশন যদি এটা হয় যে টাইম বাউন্ড ম্যানারে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি যে কোনো বিলের ব্যাপারে কনসেন্ট দেওয়ার ব্যাপারে আগামী দিনে আইন আনলো, সংবিধান সংশোধন আনলো, সেই সংবিধান সংশোধন আইন আনার ক্ষেত্রে এইটা পারসুয়েসিভ ভ্যালু হিসেবে অ্যাপ্লিকেবল হবে। কারণ সেটাও যদি ভবিষ্যতে না এবার বলে দিই কেন এটা হবে, কারণ ভবিষ্যতে সেই যে আইনটা নিয়ে এলো সেই আইনটা আবার চ্যালেঞ্জ হতে পারে সুপ্রিম কোর্টে, তখন এই রেফারেন্সটা তখন পারসুয়েসিভ ভ্যালু হিসেবে ইউজড হবে। অর্থাৎ আজকের যেটা সেটা পরবর্তী ক্ষেত্রে এটা কাজে আসতে পারে অবশ্যই। কারণ হচ্ছে এপ্রিল মাসের যে রায়টা বেরিয়েছিল সুপ্রিম কোর্টের 2 সদস্যের বেঞ্চে যেটা দিয়েছিল 2 সদস্য, দেখুন সুপ্রিম কোর্টে সাধারণভাবে প্রতিটি বেঞ্চই হচ্ছে 2 সদস্য, 2 জন মিনিমাম। একটি বেঞ্চ মানে ঠিক আছে। এবার কি হয় মানে অনেক সময় মানে চিপের বেঞ্চ 3 জন বেঞ্চ হিসেবে বসে। এবার যদি বেঞ্চ কনস্টিটিউট করলে লার্জার বেঞ্চ কনস্টিটিউট, সুপ্রিম কোর্ট বিভিন্ন প্রশ্ন করে এপ্রিল মাসের যে রায়টা ছিল সেই রায়টাকে খারিজ করছে না এই বক্তব্য। না এটা খারিজের প্রশ্নই নেই। এক্স্যাক্টলি জাস্ট আরেকটু ক্লিয়ার করে দিই, আন্ডার আর্টিকেল 143 ওই আন্ডার আর্টিকেল 141 এর জাজমেন্টের খারিজের জন্য ইয়ে করা হয় এক্স্যাক্টলি প্রেসিডেন্সিয়াল রেফারেন্স। এবার এটা পারসুয়েসিভ ভ্যালু আছে এই কারণেই, কারণ হচ্ছে পারসুয়েসিভ ভ্যালু ইউজ করে আপনি যেহেতু এই এভিনিউটা আছে ভবিষ্যতে আইন তৈরি করতে পারেন। বেশ আমি আসবো দাদা, আমি আসবো। আমরা আরেকটি বিষয় দেখি, আমরা একবার আমি আসছি, কোনো দরকার নেই। আমি আসছি, ন্যাশনাল পার্টি না, আঞ্চলিক দল, কালীঘাটের দল, যাই হোক। বেশ, যে বিলটা পাশ হয়ে গেছে বিধানসভায় কিন্তু তা আটকে রয়েছে রাজভবনে, এবং এই ঘটনা অবিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার ঘটছে এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। এবং এক্ষেত্রে রাজ্যগুলোর অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে এই সমস্ত বিল, জানিয়েই বিতর্ক বেঁধেছে বারবার। ধনখড় থেকে সিভি আনন্দ বোস, রাজ্যপাল সংঘাতে বারবার আটকে গেছে বহু বিল। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাশ হলেও তা খুলতে পারেনি রাজভবনের তালা। রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় হাহুতাশ করেছে রাজ্যের শাসক দল। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রায়শই এমন ঘটনা ঘটেছে। তামিলনাড়ুতে এমন বিল আটকে আছে 10টি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মতে 2016 সাল থেকে 2025 সালের মার্চ মাসের মধ্যে বিধানসভায় পাশ হওয়া 23টি বিল রাজ্যসভার অনুমোদনের জন্য পড়ে রয়েছে। এই সব বিলের কিছু বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন রাজ্যপাল, বাকিগুলো এখনো পড়ে রয়েছে। আর তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। রাজ্য বিধানসভার স্পিকারের দাবি, বিলগুলি রাষ্ট্রপতির কাছে পাঠানোর কোনো যৌক্তিকতা নেই। বিল পাশে যাতে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় তার জন্যও দাবি করেছে তৃণমূল। কিন্তু সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট করে দিয়েছে, সময়সীমা বেঁধে দেওয়া আদালতের পক্ষে সম্ভব নয়। তবে বিল যাতে দীর্ঘ সময় পড়ে না থাকে সেটাও দেখা উচিত রাজ্যপালের। এভাবেই এখনো আটকে আছে অপরাজিতা বিল। এই বিল নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত তীব্র হয়েছিল। আরজিকর কাণ্ডের পর দ্রুত এই বিল পাশের উদ্যোগ নিয়েছিল সরকার, কিন্তু বিলটি পুনর্বিবেচনার জন্য এবছরের জুলাই মাসে বিধানসভায় ফেরত পাঠান রাজ্যপাল। তিনি জানান, বিলটি নিয়ে গুরুতর আপত্তি আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। কেন্দ্র বিলটি ফেরত পাঠানোয় তীব্র আপত্তি জানায় তৃণমূল। তাদের মতে এটা হতাশাজনক এবং নিন্দার। তাদের অভিযোগ, ধর্ষণ কাণ্ডের ঘটনায় সর্বোচ্চ শাস্তির বিপক্ষে বিজেপি। এই চাপানুতরের ফলেই বারবার সংঘাত বেঁধেছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। সকলেই বিলকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করেছে। আলোচনার মাধ্যমে তা সুরাহার চেষ্টা হয়নি। ফলে ভুগছে সমাজ, ভুগছেন সাধারণ মানুষ। রাজনৈতিক জাঁতাকলে বন্দী থাকার অভিযোগ উঠছে রাজ্যপালদের বিরুদ্ধেও। কলকাতা টিভি। এবং এই কারণেই বারংবার প্রশ্ন উঠছে যে অবিজেপি শাসিত রাজ্যগুলি তার মানে আরো সমস্যায় পড়বে কিনা, যে প্রসঙ্গটা উঠছে। আমি আসবো প্রীতম দত্তর কাছে। যে প্রীতম বারংবার বলছিলেন যে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এমন একটি দল, তারা এক কথা বলছে, বা একই সঙ্গে তার বক্তব্য স্ট্যালিন সম্পর্কেও নিশ্চয়ই একই কথা বলবেন, বা কেরালায় পিনারাই বিজয়নের সম্পর্কেও নিশ্চয়ই একই কথা বলবেন। প্রথম কথা হচ্ছে, আজকে কেরালা পিনারাই বিজয়ন হোক আর যারাই হোক, ওরা সবাই এই কনস্টিটিউশনাল মানে একটা উদাহরণ দিয়ে বলছি যে আমাদের যে এসআইআর হচ্ছে সেটা কনস্টিটিউশনাল প্রসেস। এর আগেও ভারতবর্ষে এর আগে প্রচুরবার হয়েছে, তারা সবাই মিলে গেছিলেন কোর্টে, এই স্ট্যালিনও গেছিলেন কয়েকদিন কোর্টে। তো এই যে বারবার কনস্টিটিউশনালকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে আসা, বারবার যে একটু আগে শামীমদা বললেন, খুব লক্ষণীয় ব্যাপার, যে বিশ্বাসযোগ্যতা, জনগণের বিশ্বাসযোগ্যতা ডেমোক্রেসির উপর, কারণ ডেমোক্রেসির যে পিলারগুলো আছে তাকে বারবার আঘাত করছে কারা? ইন্ডি জোট। এটা কেন করছে? তার কারণ হচ্ছে, আমার যেটা একদম ধারণা, যে অস্থিরতাটা পুরো সারা ভারতবর্ষের চারিদিকে সৃষ্টি হয়েছে, তাদের থেকে ষোড়শ করে তারা এগেইনস্ট ইন্ডিয়া। আমি আপনার কাছে একটা বিষয় ক্লারিফাই করিনি, তা
মানে রাজ্যপালের বিরুদ্ধে কোনো কথা বললে সেটা সংবিধানের বিরুদ্ধে কথা বলা হিসেবে আপনি ধরছেন, তাই তো? আজকে রাজ্যপালকে অঙ্গভঙ্গি দেখানো, রাজ্যপালের বাড়িতে বোমা বন্দুক পিস্তল পাওয়া, সেটাকে কি বলা হয় সেটা কলকাতা টিভি বিচার করুন। কলকাতা যদি অঙ্গভঙ্গি করা এটা অত্যন্ত খারাপ বিষয়, সঠিক। সত্যপাল মালিকের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি যেটা করেছিল সেটাও তো মানে খারাপ বলছেন, তাই তো? সত্যপাল মালিককে কোথায় অঙ্গভঙ্গি করেছিল তুমি আমাকে দেখাও। না অঙ্গভঙ্গি না, যেভাবে আক্রমণ করা হয়েছিল তুমি সত্যপাল মালিককে তোমার কে অঙ্গভঙ্গি করেছিল, যে গালাগাল দিয়েছিল, যেটাকে আমরা গালাগাল বলি, কে দিয়েছিল তুমি বলো। আরেকটা পিছিয়ে যাব, 2005 সাল সায়েদ সিফতে রাজি, তার সম্পর্কে কি ভূমিকা ছিল বিজেপির? কি ভূমিকা ছিল? এরকম গালাগাল দিয়েছিল, সায়েদ সিফতে রাজি কি করেছিল আপনি জানেন? কি অঙ্গভঙ্গি করেছিল আপনি জানেন? 2005 সালে সায়েদ সিফতে রাজি কি করেছিলেন বলুন না, দেখান। সম্ভবত জানেন না। আমি আসবো পার্থদার কাছে আসবো। সায়েদ সিফতে রাজির সম্পর্কে ভারতীয় জনতা পার্টির অর্জুন মুন্ডা সরকারের কি ভূমিকা ছিল সেটা একটু যদি পড়াশোনা করে নেন জানতে পারবেন। আমি আসবো পার্থ মুখোপাধ্যায়ের কাছে। এইরকম গালাগাল করতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। গালাগাল যেটাকে বলা হয় সেরকম কেউ করেনি, ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে নেই। হ্যাঁ, আমি এবার এই জায়গাটাতেই প্রশ্নটা আসছে, বারংবার যদি রাজ্যপাল অবিজেপি শাসিত রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগটা ওঠে, তাহলে কি এটা বারংবার যে দীর্ঘদিনের এর আগে বামেরা বলতো সাদা হাতি পোষা, হোয়াইট এলিফ্যান্ট, আপনার কি মনে হয় না রাজ্যপাল পদটা নিয়ে আবারও সেই প্রশ্নের জায়গাটা এবার ফিরে আসছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে প্রশ্ন তো আপনি যে পদ যখন যা করবেন প্রশ্ন সাতায় নিয়ে উঠবে। একটা গণতন্ত্রের প্রশ্ন থাকবে, প্রশ্ন না থাকলে গণতন্ত্র এগোবে না। প্রশ্নটা খেতে না, প্রশ্নটা হচ্ছে যে রাজ্যপাল থাকবে, রাষ্ট্রপতি থাকবে, বিল পাস হবে, বিল আটকে থাকবে, সব রকম নিয়েই তো গণতন্ত্র। কিন্তু সুপ্রিম কোর্টের একটা কথা কিন্তু আজ আমরা আলোচনা করিনি, এখনো পর্যন্ত আসেনি সেটা আমাদের আলোচনায়। সুপ্রিম কোর্ট যেমন বলছে যে এটা একটা কনস্টিটিউশনাল ডায়ালগ এবং প্রিজার্ভেশন অফ ফেডারেল স্ট্রাকচার, যার জন্য উইজডম লাগবে, যার জন্য তারা বলছে দিস ইজ নট আ মেকানিক্যাল ডিসিশন মেকিং। সেই জন্য তারা বলছে যে টাইম লাইন দেওয়াটা ইজ অ্যান্টিথিক্যাল টু অ্যান্ড এগেইনস্ট দ্য সেপারেশন অফ পাওয়ার। কিন্তু তারপরে তারা বলছে যে প্রলংড আর ডেলিভারেট যদি ডিলে হয়, it may invite limited judicial scrutiny। তার স্কোপও কিন্তু তারা রেখে গেছে। হ্যাঁ, প্রত্যেকটি ক্ষেত্রে মূল প্রশ্নটা এই জায়গাটাতেই থাকছে, রাজ্যপালের যে ব্যবহার হওয়া উচিত, রাজ্যপালের যে ভূমিকা পালন করা উচিত, সেই ভূমিকা পালিত হচ্ছে না বলেই তো এত প্রশ্ন। আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। এটাই আমাদের ব্যালেন্স, এটাই অ্যাকচুয়ালি ব্যালেন্স। লিমিটেড স্ক্রুটিনি তো থাকবে, সেটা বলছে। কিন্তু ঠিক এইখানে আমি আপনার কাছে জানতে চাইবো যে এর আগে আমরা দেখেছিলাম যে আরিফ মোহাম্মদ খান কেরালার গভর্নর, তার বিরুদ্ধে এই উপাচার্য সংক্রান্ত বিষয় তার সঙ্গে সংঘাত হয়েছিল কেরালা গভর্নরের, সেখানে আইনটা চেঞ্জ করা হয়েছিল। আপনাদের সরকারও এবার একই রকম ভাবে এই বিল এনেছিল, উপাচার্য বিল, যেটা এখনো অবধি পড়ে রয়েছে। কি বলবেন? আমি একটু আগের প্রসঙ্গে আসি, একটা লাইনে শেষ করি যে অ্যাডভোকেট জেনারেল এই প্রসঙ্গে তুষার মেহতা সুপ্রিম কোর্টের অধিকার নিয়ে প্রশ্ন করেছিল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বক্তব্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলে সংবিধান কার্যকর করা যাবে না। এটা আমার মনে হয় এটা যথেষ্ট যুক্তিসঙ্গত একটা ব্যাপার। দ্বিতীয় কথা, বিভিন্ন ক্ষেত্রে অবিজেপি শাসিত রাজ্যগুলোকে রাজ্যপালের ভূমিকা একটা সমান্তরাল প্রশাসন চালানো, তারা চালাচ্ছে। রাজ্য সরকার যখন একটা রাজ্য সরকার চালাচ্ছে, ত্রুটি বিচ্যুতি ভুল ঠিক সবকিছু নিয়ে একটা রাজ্য সরকার চলে, তার সমালোচনা হবে এবং রাজ্যপালের হস্তক্ষেপ থাকতেই পারে। কিন্তু অবাক হয়ে যাই যখন রাজ্যপাল, যে রাজ্যের রাজ্যপাল, সে রাজ্যের কৃষ্টি সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে অবহিত থাকেন না, যখন তার একটা প্রতিবাদ, বিন্দুমাত্র প্রতিবাদ দেখা যায় না, যখন রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলা হয়, বিন্দুমাত্র প্রতিবাদ, যখন প্রতিবাদ দেখা যায় না, যে রাজ্যের তিনি রাজ্যপাল, সেই রাজ্যের রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতকে অপমান করা হয়, তার একটা ন্যূনতম প্রতিবাদ দেখা যায়। রবীন্দ্রসঙ্গীত গাইলে দেশদ্রোহের, এক্স্যাক্টলি, আমি আসছি, একদম তাই। যে রবীন্দ্রসঙ্গীত গাইলে এই অঞ্চলে প্রীতমদের মতো বিজেপির মুখপাত্ররা বলে এফআইআর তো হবেই, অন্য দেশের জাতীয় সঙ্গীত এখানে গাইলে এফআইআর তো হবেই। আরে অন্য দেশের জাতীয় ভাষা এখানে বললেও তো তাহলে এফআইআর হবে। আমি রাজ্যপালের ন্যূনতম প্রতিবাদ দেখি না যখন সোনালী বিবির ক্ষেত্রে কোর্টের রায় থাকার পরেও তাকে ফিরিয়ে আনা হয় না। আমি রাজ্যপালের বিন্দুমাত্র প্রতিবাদ দেখি না
যখন শুধু বাংলা ভাষী হওয়ার কারণে তৃণমূল কংগ্রেস সিট কর্নার করতে হবে, তাই তো? আমি শেষ করিনি। তৃণমূল কংগ্রেস সিট কর্নার করতে হবে, আমি তোমার বিজেপি করলে অসুবিধা কলকাতা, বুঝেছি। ঠিক আছে, বলো বলো বলো। দেখি না শুধুমাত্র বাংলা ভাষী হওয়ার কারণে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বাংলা ভাষীরা, আমি যেখানে থাকি, দাদা যেখানে থাকে না, তো সেখানে একটা তোমার জায়গা আছে তোমার, সেখানে না যতু পার্কের সামনে, তো সেখানে কিছু বাঙালিরা তোমার ওখানে কেউ বিরিয়ানি, কেউ রোলের দোকান, কেউ মাছের দোকান করতো। এই সরকার গিয়ে বাঙালিদের ওখানে ভেঙে চুরে চুরমাচুর করে দিয়েছে, কারণ ওটা প্রমোটারকে দেবে বলে তোমার। তো এই হচ্ছে বাংলা তৃণমূল কংগ্রেস, দিচ্ছে, তখন কিছু হয় না, সাসপেন্ড করতে হয়। আজকে তোমার যে রাজ্যপালকে আক্রমণ করছে, রাজ্যপালকে সেখানে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। এই কার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না যখন তাকে রাষ্ট্রপতিকে আক্রমণ করা। এই যে বারবার যেটা বারবার শামীমদা বলছে যে আমাদের যে ডেমোক্রেসির যে স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলোকে ডাইরেক্ট অ্যাটাক করছে তৃণমূল কংগ্রেস, ডাইরেক্ট অ্যাটাক করছে, তার ব্যবহার করে তার জন্য জুডিশিয়ারি আছে। যদি সেটাকে ঠিকঠাক ব্যবহার না হয়, তার জন্য অসুবিধা হয়, তার জন্য জুডিশিয়ারি আছে, বারবার জুডিশিয়ারিকে যাওয়া হচ্ছে। ভাইপোকে বাঁচানোর জন্য যখন এত কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যেতে পারে, 100% সংবিধান মানা হয়েছে। যদি সংবিধান না হয়, তাহলে কলকাতা টিভিকে বলবো তোমার মামলা করার জন্য। কলকাতা টিভির বিরুদ্ধে কোনো তোমার কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো এজেন্সি তারাও বলতে পারে। সুতরাং মাত্র 3 দিন বাকি, সেই দিনে চলে এটা কলকাতা টিভির তৃণমূল হয়ে যাচ্ছে না। আমি বলছি 2019-23 তোমার সংবিধান মানেই যদি না হয়, তাহলে আমাদের কাছে রাস্তা আছে কি, কোর্টের রাস্তা, যেতে পারতো, যেতে পারেনি। আসলে মুশকিলটা কি বলতো? মুশকিলটা হচ্ছে যে শামীমদা তো সুন্দর করে বললো যে কনস্টিটিউশনাল প্রত্যেকটা জায়গায় বলা আছে যে কার কোন অধিকার দেওয়া আছে, কার কোন অনধিকৃত জায়গায় প্রবেশ করা, যখন কোনো অসুবিধা না তার জন্য জুডিশিয়ারি আছে। এবং জুডিশিয়ারি কোনো যদি অসুবিধা না, যে আজকে শামীমদা বললেন যে এই যে আজকে রায়গঞ্জে তার দিয়ে আমরা একটা আইন আনতে পারি, এই আইনটা যে ন্যাশনাল পার্টি তারাই আনবে, তৃণমূল কংগ্রেস কালীঘাটের পার্টি তারা কিছু আনতে পারবে না, তারা রাষ্ট্রপতিকে আক্রমণ করবে, বাংলাকে সবচেয়ে বেশি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজ্য সরকারের যে ভূমিকা, তা নিয়ে যখন রাজ্যপাল কথা বলেন, তা নিয়েই তখন সেটা বললেই খুব ক্ষতি হয়ে যায়। কিন্তু যখন গোপাল কৃষ্ণ গান্ধী বলেন হাড়হীন করা পরিস্থিতি, তাকে বিরোধী রাজনীতির জায়গা থেকে তৃণমূল তাকে হেল করেছিল, তাকে অত্যন্ত সমর্থন করেছিল, বলেছিল সঠিক কথা বলছেন রাজ্যপালকে। কয়েকদিন আগে আমি বলছি তৃণমূল কংগ্রেসের পক্ষে, অর্থাৎ আমার মতে দিলে মত, আপনি মহৎ, বিষয়টা তাই দাঁড়িয়ে যাচ্ছে না। না, আমি বলছি গোপাল কৃষ্ণ গান্ধীর যে প্রসঙ্গ টেনে আনলে অঙ্কুর, সেক্ষেত্রে সেই সময়কার কথা বিবেচনা করো। আমি তো একই কথা বলছি, যে মুহূর্তে মুর্শিদাবাদে ভায়োলেন্স হচ্ছে, তখন সেই ভায়োলেন্সটার যেমন খারাপ কথা বলছেন, আপনি সঠিক কথা বলেছেন, রবীন্দ্রনাথ নিয়ে তার প্রতিবাদ করা উচিত ছিল। কিন্তু একই রকম ভাবে তিনি যখন রাজ্যের কোন একটা ঘটনার দিকে অঙ্গুলি নির্দেশ করছেন, তখন সেটা বললেই তিনি খারাপ। আর যখন তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করার ক্ষেত্রে যখন দেবেন্দ্র ফডনবিস 72 ঘন্টা সরকার তৈরি করে মধ্যরাতে, ঠিক তখন কোনো সমস্যা হয় না। বিরুদ্ধে আমি বলি, দেখুন আমি সত্যি কথা, এই আলোচনাটা রাজনৈতিক হওয়াটা উচিত নয়, মানে একদম হার্ডকোর দলীয় রাজনীতি, কারণ এটা একটা সাংবিধানিক প্রশ্ন। দেখুন আমাদের সংবিধানে না অনেক কিছু, সর্ববৃহৎ লিখিত সংবিধান যেমন লেখা আছে, সেরকম অনেক কিছু লেখাও নেই। কারণ হচ্ছে যেহেতু মানে কনস্টিটিউশনাল উইজডম, পলিটিক্যাল উইল, এইগুলোর উপর বিশ্বাস করে সংবিধানটা রচনা ছিল। কিন্তু মানে দেখুন বিভিন্ন কারণে এই যে এই পদগুলো, সাংবিধানিক পদগুলো, এটা অস্বীকার করে লাভ নেই। সে মানে আমি কারোর নামের মধ্যে যাচ্ছি না, রাজ্যপালের মতো সাংবিধানিক পদই হোক বা রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদ হোক, বিভিন্ন পলিটিক্যাল কারণে এই পদগুলোকে ব্যবহৃত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে। আমি কোনো সরকারের কথা বলছি না যে এই বিজেপি সরকার, কংগ্রেস সরকার বা কোনো সরকারের কথা বলছি না, আমি বলছি সামগ্রিকভাবে, সামগ্রিক পলিটিক্যাল চিত্র এটা সত্যতা। কিন্তু আমাদের সংবিধান যারা রচনা করেছিল না, তারা কখনো বুঝতে পারেনি যে মানে
পলিটিক্যাল কারণে বা অন্য কোনো আদার কনসিডারেশনের কারণে যে কোনো বিল আটকে থাকবে, সেই জন্য আমাদের সংবিধানে ওই প্রভিশনটা রাখা নেই। এই সময় নিড অফ দ্য টাইম হচ্ছে, যেহেতু অলরেডি সুপ্রিম কোর্ট অলরেডি একটা জাজমেন্ট দিয়েছে, নিড অফ দ্য টাইম হচ্ছে এই টাইম ফ্রেমটা ধরুন অল্টার করে 6 মাস বা 1 বছর রেখে দিলে। নিড অফ দ্য টাইম হচ্ছে এই মুহূর্তে এই স্পেসটা, যেহেতু এই স্পেসে কোনো আইন নেই, তাই আইন সবার উচিত আগিয়ে এসে, যেহেতু ওই স্পেসটাতে কোনো নির্দিষ্ট আইন নেই, সুপ্রিম কোর্ট অলরেডি একটা জাজমেন্ট দিয়েছে, অলরেডি এই প্রেসিডেন্ট স্পেশাল রেফারেন্স পেয়েছে, এই দুটোর কনজয়েন্ট রিডিং করে একটা নির্দিষ্ট আইন সবার লেজিসলেটিভ ইন্টেনশন দিয়ে, মানে এটা জনগণের আইন হবে, একটা আইন তৈরি করা যাতে এই কনফ্লিক্টটা মিনিমাইজ। দেখুন আইনের একটা বেসিক উদ্দেশ্য থাকে, তো বেসিক উদ্দেশ্য কি? মিনিমাইজেশন অফ কনফ্লিক্ট, অর্থাৎ দ্বন্দ্ব হলে মিনিমাইজ করা, এটা আইনের উদ্দেশ্য। যেহেতু এই নিয়ে কনফ্লিক্ট হচ্ছে, আপনার যদি গণতন্ত্রকে সবল করতে হয় তাহলে আইনসভার প্রথম যে কাজটি করা উচিত এই কনফ্লিক্টকে মিনিমাইজ করার জন্য ওই স্পেসে একটি নির্দিষ্ট আইন আনা। এটা এবং এই মানে সকলে আমি কংগ্রেসের কাছে আসব, পার্টিগুলো এক জায়গায় আসা উচিত। তো নয়, বহু সময় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আছে, সকলের বিরুদ্ধে অভিযোগ থাকে। রাজের কথা বললাম, তিনি কংগ্রেসের নেতা ছিলেন, যার বিরুদ্ধে এই বিজেপি সেই সময় সঠিকভাবে বলেছিল। 9 দিনের সরকার করেছিলেন শিবু সোরেন, সেই ইতিহাসটা সম্ভবত প্রীতম জানে না। আমি সেই সময় কংগ্রেস এই একই রকম কাজ করেছিল যেটা আজকে বিজেপি করছে। আমার মনে হয় যে এত বছর রাজত্ব করেছে কংগ্রেস আমাদের দেশে, এই কথাটা কি মানে চেঞ্জ করা যেত না? এই আইনটা চেঞ্জ করা যেত না? কোন আইনটা? এই যে কথা বলছে টু মিনিমাইজ দ্য কনফ্লিক্ট। না, ব্যাপারটা হচ্ছে যে দেখুন, যখন উনি যেটা বলছেন বারবার যে সংবিধান লেখা হয়েছে এক সময় আর আজকে আমরা দাঁড়িয়ে আছি প্রায় 77 বছর পরে, যখন সংবিধান লেখা হয়েছে রাজনীতি মানুষের পেশা ছিল না, আজকে রাজনীতি মানুষের পেশা হয়েছে। রাজনীতি মানুষের ঘটনাটা যখন ঘটেছে 2005 সাল, সেই সময় আপনারা করেছেন, আপনারা তো 2004 থেকে ছিলেন। পলিটিক্স থাকবে, সব পলিটিশিয়ান ইলেকশন ফেলে বড় কথা না, আমরা রাজনীতি করি, আমরা যে পলিটিশিয়ান বল করে যেত না ইলেকশন ফেলে, হিসেবে স্বীকার করি না এই কথাটা, যে যখন আমি নিজে রাজনীতি করব তখন আমি বলি যে ভাই ব্যাপারটা নিয়ে রাজনীতি করো না। হ্যাঁ, আসবো সম্রাট চক্রবর্তী, আরেকটা হচ্ছে যখন আমাদের সময় তখন বলে আইনের পথে চলবে। এই জায়গাটা এই প্রশ্নগুলো আসে কখন জানেন? যখন একটা সাংবিধানিক পথকে অতিক্রম করে কেউ একজন পুনরায় রাজনীতিতে ফিরে আসে। বেশ, বেশি দূর যেতে হবে না, উনি আজকে জনগণকে আমি দুটো কথা বলি, আমি দুটো লাইন বলবো। ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট, সেই ডাইনামিসিজমকে অ্যাডহার করে এই বিষয়ে আইন তৈরি করা উচিত। এক, দ্বিতীয় হচ্ছে দেখুন আইনের পথে চলে না, আইনকে আইনের পথে পরিচালিত করতে হয়, এবং সে তার দায় প্রত্যেকে। অবশ্যই সেক্ষেত্রে কি পদক্ষেপ করে সরকারগুলো, আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। আমাদের আজকের আলোচনায় ছিলেন পার্থ মুখোপাধ্যায়, সম্রাট চক্রবর্তী, প্রীতম দত্ত, ফিরদৌস শামীম। আপনাদের প্রত্যেককে আপনাদের মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।